যা ক্লাসে করানো হবে তার নোট আমি দেবো। তারপর তোমাদের যেদিনকে পরীক্ষা শেষ হবে না সেদিনকে আমি সেই নোট ধরে ধরে তো দেখাবো যে কোনখান থেকে আমি পড়িয়েছি আর কোনখান থেকে কোশ্চেন এসেছে। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো। আচ্ছা, কিন্তু দুটো লেকচার শেষ হয়ে গেছে, মানে দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এটা আমাদের 3 নম্বর চ্যাপ্টার, যেখানে আমরা নিউক্লিয়াস শুরু করছি। তো যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা 11 এ আছে তাদেরকেও শেয়ার করে দিও। সেখানেও কিন্তু আমরা নতুন যে 2026 সালে কোশ্চেন ব্যাংক এসেছে সেটা আমরা শুরু করে দিয়েছি সলিউশন। ঠিক আছে, তো আজকে আমাদের নিউক্লিয়াসের ফার্স্ট এটা ভিডিও, নিউক্লিয়াসের রায়-মার্টিন সলিউশন। আর এখানে আমরা করব কিন্তু 1 থেকে 10 অবধি। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে টেলিগ্রামটা জয়েন করে নিও। যা ক্লাসে করানো হবে তার নোট আমি দেবো। তারপর তোমাদের যেদিনকে পরীক্ষা শেষ হবে না সেদিনকে আমি সেই নোট ধরে ধরে তো দেখাবো যে কোনখান থেকে আমি পড়িয়েছি আর কোনখান থেকে কোশ্চেন এসেছে। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো। আচ্ছা, তার আগে এইখানে আজকে এই কোশ্চেনগুলো করার আগে যেই সূত্রগুলো আমাদের লাগবে সমস্ত সূত্র আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, যেখানে আলফা বেরোলে কি হয় গামা। ঠিক আছে, এটা হচ্ছে আলফা বি গঠনের সূত্র, এটা হচ্ছে বিটা বি গঠনের সূত্র, এটা হচ্ছে অর্ধায়ু সূত্র, এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধের সূত্র, এটা হচ্ছে তেজস্ক্রিয় বি ঘটনের সূত্র। n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা হচ্ছে তেজস্ক্রিয় বি ঘটনের সূত্র। ঠিক আছে, এবার প্রতি সেকেন্ডে বি একটা এখানে লিখে দিচ্ছি, প্রতি সেকেন্ডে বি ঘটন, এটা হয় ল্যামডা ইনটু এন। ঠিক আছে, ল্যামডা ইনটু এন। ল্যামডাটা কি বি ঘটন ধ্রুবক আর এনটা হচ্ছে পরমাণুর সংখ্যা। আচ্ছা, প্রথম কোশ্চেন আমরা যাই। এখানে প্রথম কোশ্চেন যেটা বলা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ চাইছে। একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে এবং একটা চাইছে। ঠিক আছে, তো এখানে কারটা চাইছে, টিই টা চাইছে, আর অ্যালুমিনিয়ামেরটা আমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধের সূত্রটা একবার এখানে দেখে নাও। আর সমান আর নট এ টু দি পাওয়ার 1/3। এখানে আর নটটা কিন্তু সবার ক্ষেত্রে সেম। ঠিক আছে, 1.2 ফ্যান্টোমিটার বা ফার্মিটার, তোমাদের যেটা খুশি বলতে পারো। এটা 10 টু দি পাওয়ার -15 হয়। ঠিক আছে, এফটা কিন্তু আমাদের 10 টু দি পাওয়ার -15 অর্ডারে হয়। তো আর সমানুপাতিক এ টু দি পাওয়ার 1/3 এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো যারটা বলেছে আর কারটা বলে যাচ্ছে, কালিটা আমি চেঞ্জ করছি। এখানে আমাদের আরটা বলেছে হচ্ছে টিই চাই, তাহলে আর টিই। ঠিক আছে, ডিভাইডেড আর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আর অ্যালুমিনিয়াম এটা হচ্ছে আমাদের এ এর সাথে সমানুপাতিক, তাহলে এ অফ টিই। ঠিক আছে, আর এ অফ এ এল, এদের মাথায় কত থাকবে 1/3 থাকবে, তাই তো। এবার এটা কি, এটা হচ্ছে ভর সংখ্যা। এটা কি না, এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। এবার দেখো এখানে এ অফ টিই মানে এর ভর সংখ্যা কত 125। ঠিক আছে, 125 ভাজিত অ্যালুমিনিয়ামের কত 27, অ্যালুমিনিয়ামের 27, এদের মাথার উপর আছে 1/3, তার মানে এটা আসছে 5/3। তাহলে আর অফ টিই যদি বলি তাহলে সেটা হচ্ছে 5/3 ইন্টু আর অফ এ ইন্টু এল অ্যালুমিনিয়াম। এবার 5/3 অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ এখানে বল দিচ্ছে 3.6, তাহলে 3.6 3 × 36, এখানে আছে 1.6, 5 × 60, এটা আছে 6 ফ্যান্টোমিটার। এটা আমাদের গেল 1 নম্বরটা। এর অনুরূপ কোশ্চেনটা আশা করি তোমরা পেরে যাবে, আমি করেই দিচ্ছি এটা। তাহলে অনুরূপ কোশ্চেনে কারটা জানতে চেয়েছে, সালফারের নিউক্লিয়াসের ব্যাসার্ধ হিলিয়ামের কত গুণ। তাহলে এস অফ এস লিখলাম আর আর অফ হিলিয়াম লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হবে এ অফ সালফার আর একটা হচ্ছে এ অফ হিলিয়াম, এদের মাথার উপরে কি থাকবে 1/3। ঠিক আছে, এটা অনুরূপ প্রশ্ন হবে, এটা হচ্ছে আমাদের অনুরূপ প্রশ্ন। তো এ অফ এস মানে হচ্ছে আমাদের সালফার। সালফারের ক্ষেত্রে দেখো 32 আছে, তাহলে সালফারের ক্ষেত্রে আমরা বসালাম 32। আর এ অফ হিলিয়ামের ভর সংখ্যা কত 4। ঠিক আছে, তার মাথার উপর 1/3, তাহলে 4 × 8 = 32, তার মানে এইটা বেরোচ্ছে 2। ঠিক আছে, তাহলে আর অফ সালফার এটা কত গুণ হচ্ছে হিলিয়ামের হচ্ছে 2 গুণ, সেটা এখানে বলেছে 2 গুণ। এটা 6 ফার্মোমিটার বা এফএম ফ্যান্টোমিটার, যাই হোক উত্তর বেরিয়ে গেছে, উত্তর মধ্যে মিলে গেছে। পরবর্তী কোশ্চেনে যাই। একটি তেজস্ক্রিয়, আচ্ছা এই কোশ্চেনগুলো ছকের আকারে আমরা করব। আচ্ছা, পার্সেন্টেজ বা কিছু টাইপের কোশ্চেন আছে যেগুলো ছকের আকারে হবে না, কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাবে কিন্তু আমাদের ছকের আকারে। এখানে বলা হচ্ছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 30 দিন। আচ্ছা, এটা আমাদের ছকের আকারে হবে না। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের ছকের আকারে হবে না। এরপর থেকে আমরা ছকের মতো করে অঙ্কগুলো করার চেষ্টা করব। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে 30 দিন। পদার্থটির পরমাণু সংখ্যা বল দিচ্ছে প্রতি সেকেন্ডে কতগুলি পরমাণু বিঘটন হবে। এবার দেখো প্রতি সেকেন্ডে
প্রতি সেকেন্ডে, আমি সূত্রটা লিখেছি, প্রতি সেকেন্ডে বিঘটন, সেটাই আমাদের জানতে চেয়েছে যে প্রতি সেকেন্ডে বিঘটনটা কত হবে। প্রতি সেকেন্ডে বিঘটন হবে ল্যামডা ইন্টু এন। এই ল্যামডাটা বিঘটন ধ্রুবক। এই দেখো প্রথমে সূত্রতে যাবে, এখানে এই যে কোথায় গেল, এই যে, আচ্ছা এটা আমি লিখিনি, এই যে প্রতি সেকেন্ডে বিঘটন ল্যামডা ইন্টু এন। এবার দেখো এই সূত্রটা দেখো, এখানে টি হাফ আমাদের বল দিয়েছে আর ল্যামডাটা আমাদের বের করতে হবে। এখানে টি হাফ বল দিয়েছে, অর্ধায়ু বলে দিয়েছে, তাহলে এই সাইডে আমি যদি লিখবো টি হাফ, এটা সমান হয় 0.693 ভাজিত ল্যামডা। তাহলে ল্যামডা সমান হবে 0.693 ভাজিত টি হাফ। টি হাফ মানে 30 দিন। এবার একদিন মানে হয় 86,400 সেকেন্ড, তাহলে 30 দিন মানে ভাজিত 86,400, এটা গুণ করে এখানে বসাবো। আচ্ছা, বিঘটন এটাকে অনেক সময় এ দিয়েও ডিনোট করে, ঠিক আছে, তো আমি এ দিয়ে ডিনোট করলাম, এ সমান ল্যামডা। এবার ল্যামডার মানে এখানে কত বলা হচ্ছে দেখো, 0.693 ভাজিত আছে 30, ঠিক আছে, 30 ইন্টু কত হবে 86,400 ইন্টু এন হচ্ছে পরমাণু সংখ্যা, যেটা কত আছে 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 12। এটা যেটা আসবে সেটা আসছে ডিপিএস, ঠিক আছে, ডিপিএস বা এটাকে বলা হয় বেকারেল বলা হয়, বেকারেল, ঠিক আছে। আমি এখানে তোমাদের এটা বলতেছি কত আসছে 0.693 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ভাজিত হচ্ছে 30 ইন্টু 86,400, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে তোমাদের আসছে এটা 2,6,7,3,6,1.11 এরকম আসছে। তো এবার এটাকে বাঁ দিকে নিয়ে যাও, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে আসবে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5, এত ডিপিএস বা বেকারেল বলা হয় এটাকে, ঠিক আছে, মনে রেখে দাও, ডিপিএস বা বেকারেল বলা হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা যাই, 3 নম্বর কোশ্চেন। এইগুলো আমরা এবার ছক দিয়ে শুরু করবো। এই কত অংশ বিভাজিত হয়েছে, অর্ধায়ু দিয়েছে, অংশ দিয়ে দিয়েছে, বা প্রাথমিক কত ছিল, প্রাথমিক একটা পরমাণুর বা নিউক্লিয়াসের কত পার্সেন্ট ছিল, এই সব জিনিস কিন্তু আমরা অর্ধায়ু দিয়ে মানে ছক দিয়ে বের করবো। একটা অঙ্ক দেখে দিলে তোমরা বুঝতে পারবে। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ুকে সবসময় বড় হাতে টি দিয়ে ডিনোট করে, সেটা হচ্ছে 20 দিন, ঠিক আছে। প্রাথমিকটা আমি ধরলাম, প্রাথমিক হচ্ছে 1, প্রাথমিক হচ্ছে 1। আচ্ছা, আর অবশিষ্ট তাহলে কত হবে, অবশিষ্ট কত আছে, অবশিষ্ট 3/4 অংশ বিয়োজিত হয়ে গেছে, তাহলে 1 মাইনাস 3/4, তার মানে হচ্ছে 1/4। এবার ছকটার ওপরে লিখবে সময়, সময় মানে এখানে আমাদের অর্ধায়ুটা জ্বলবে, সময়, আর নিচে থাকবে হচ্ছে অবশিষ্ট, নিচে থাকবে অবশিষ্ট অংশ, ঠিক আছে, নিচে থাকবে অবশিষ্ট অংশ। এবার এখানে আমি একটা লাইন টেনে দিচ্ছি, ঠিক আছে, এইখানে আমি লাইন টেনে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই লাইন টেনে দিলাম মাঝ বরাবর, ঠিক আছে, এই দিকেও একটা লাইন টেনে দিলাম। আচ্ছা, এরপরে আমরা শুরু করব। 0 যখন ছিল তখন ছিল 1 অংশ, ঠিক আছে। এবার একবার হাফ টি, একবার অর্ধায়ু, এটা সেকেন্ড অর্ধায়ু 3t, ঠিক আছে, এরকম চলবে 3t 4t, এরকম করে চলবে। কতক্ষণ চলবে না, যতক্ষণ আমি 1/4 পাচ্ছি, তাহলে 1/2 1/4, তার মানে 2tতে 1/4 অংশ হচ্ছে, তার মানে 2tতে 1/4 অংশ আমরা পাচ্ছি, ঠিক আছে। বিয়োজিত হয়ে 3/4 অংশ বিয়োজিত হতে কত সময় লাগে, প্রাথমিক ভরে 3/4 অংশ মানে তখন আমাদের থাকবে 1/4 অংশ, তাহলে ওইটা আমরা যখন পাবো তখন সময় কত লাগবে, 2t সময় লাগবে। তাহলে 2tটা মানে হচ্ছে অর্ধায়ু, আর অর্ধায়ু বল দিচ্ছে 10, তাহলে 2 × 10 মানে হচ্ছে 20 দিন, ঠিক আছে, 20 ডেজ। দেখো সেটাই উত্তর আছে। 3এরটা হলো। 4 নম্বর কোশ্চেন আমরা যাই। আচ্ছা, আমি একটা করব, একটা বাড়ির কাজ একদম হুবহু সেম, আগেরটা যেমন করলাম এটাও সেম। ওপরে আমরা লিখব সময়, সরি হ্যাঁ, ওপরে আমরা লিখব সময়, আর নিচে আমরা লিখব অবশিষ্ট অংশ, নিচে আমরা লিখব অবশিষ্ট অংশ, ঠিক আছে। এবার লাইনটা টেনে দিই, একটা লাইন টানি এদিকে, এদিকে একটা লাইন টানলাম। আচ্ছা, এদিক বরাবর একটা লাইন টেনে দিলাম। এবার কি জানতে চেয়েছে, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলেছে 2 ঘন্টা, ঠিক আছে। তো 10 ঘন্টা পর কতটা এটা বিয়োজিত হবে, না না এটা বিয়োজিত হবে, কত পরিমাণে বিয়োজিত হবে। যদি এখানে প্রারম্ভিকটা বলেছে 5 গ্রাম, এইখানে যেটা আমাদের প্রারম্ভিক 1 ধরেছিলাম সেটা এইখানে বলেছে 5 গ্রাম, তাহলে যখন এটা 0 ছিল তখন এ ছিল 5, ঠিক আছে। তারপরে টি এরকম করে, এটা হবে 2t, ঠিক আছে, এটা হবে 3t, তাহলে এটা 5, এটা হচ্ছে 5/2, এটা হবে 5/4, এটা হবে 5/8,
এরকম করে আমাদের যেতে হবে 3t, তারপরে হবে 4t, তারপরে হবে 5t। ঠিক আছে, 5/8, এটা হবে 5/16, এটা হবে 5/32। 5t মানে দেখো 10 ঘন্টা, তার মানে t এর মান কত 2। ঠিক আছে, t এর মান হচ্ছে 2 ঘন্টা, তাহলে 5t মানে 10 ঘন্টা, তাহলে 10 ঘন্টায় কতটা আছে 5/32 অংশ আছে। তাহলে 5/32 মানে কত অংশ, কত গ্রাম। ঠিক আছে, প্রাথমিকে ছিল 5 গ্রাম। ঠিক আছে, তারপরে 5t মানে 5 বার অর্ধায়ু হয়েছে, তার মানে 10 ঘন্টা, 10 ঘন্টা পর 5/32 গ্রাম আছে। 5/32 যদি ভাগ করি তাহলে সেটা আসছে 0.15625 এত গ্রাম আসছে, এবং এটাই দেখবে অ্যান্সার আছে। ঠিক আছে, এটা তোমরা করে নিও, সেম টু সেম একদম অঙ্ক হবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে 32 গ্রাম বলেছে, এখানে 32 থেকে শুরু হবে। ঠিক আছে, প্রাথমিক ভর 32, 32/2, 32/4, 32/8, 32/16, 32/32, দেখেন 1 চলে আসবে, সেটাই উত্তর হচ্ছে, মুখে মুখে হয়ে গেল এখানে। পরবর্তী কোশ্চেনটা আমরা যাই, 5-এর দাগ। এইখানেও বলেছে দেখো, একটি তেজস্ক্রিয়, এটা আমি অনুরূপটা আমি বাড়ির কাজ দিলাম, হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, আচ্ছা এরও এটা চলো, এটা আমি করে দেবো। ঠিক আছে, এটা আমি করে দেবো। আচ্ছা 5-এর দাগ এখানে আমি দিলাম। ঠিক আছে, সলিউশন, একটি তেজস্ক্রিয় পদার্থ 30 দিনে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক সক্রিয়তার 1/12 অংশে পৌঁছায়। কি বললো, একটি তেজস্ক্রিয় পদার্থ 30 দিনে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক সক্রিয়তার 1/32, এটার মানেটা বুঝে একটু। এইখানে 2tটা বলে দিয়েছে, মানে এই কত জায়গায় এই 5/32 কোথায় হচ্ছে, 5tতে হচ্ছে, এখানে 5tটা বলে দিয়েছে 30 দিন। ঠিক আছে, তাহলে উপরে আমি যদি সময় লিখি, ঠিক আছে, আর নিচে আমি যদি লিখি অবশিষ্ট অংশ, নিচে আমি কি লিখবো, অবশিষ্ট অংশ যদি লিখি। ঠিক আছে, লাইন টানলাম, যখন এটা 0 ছিল, যখন এটা 0 ছিল প্রাথমিক, আচ্ছা প্রাথমিকটা আমি ধরলাম, প্রাথমিকটা হচ্ছে 1 অংশ, প্রাথমিক সমান 1 অংশ। তো ক্ষয়প্রাপ্তে প্রাথমিক সক্রিয়তার 1/32 অংশে পৌঁছে গেছে। ঠিক আছে, বলছে একটি তেজস্ক্রিয় পদার্থ 30 দিনে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক সক্রিয়তার 1/32 অংশে পৌঁছে গেছে, 1/32 অংশে পৌঁছে গেছে। তার মানে 1/32 মানে এটা হচ্ছে 1 ধরো। ঠিক আছে, এরকম করে আমাদের t হবে। ঠিক আছে, তারপরে 2t হবে, তারপরে 3t হবে। ঠিক আছে, তারপরে 4t হবে, তারপরে 5t হবে, তারপরে 6t হবে। ঠিক আছে, তো প্রথম 1, তারপরে 1/2, 1/4, 1/8, 1/16, 1/32, তার মানে 5tতে সে কিন্তু হচ্ছে, এবং 5tর মানটা এখানে বলেছে 30 দিন। ঠিক আছে, 30 দিনে সে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে 1/32 এসছে, তার মানে t সমান কত 6, অর্ধায়ু যেটা বলেছে 6, দেখো 6 দিনই উত্তর আছে। দেখো এই যে 5-এর এই যে অনুরূপ কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা করবে না। ঠিক আছে, এই কোশ্চেনটার উত্তর মিলবে না, কারণ 1/6 আমাদের হয় না, হবে না। 1, 1/2, 1/4, 1/8, 1/16, 1/32 এমনি করে যায়। ঠিক আছে, এই 1/6 আসে না, এটা যদি 1/8 দিত তাহলে ভাবা যেত। ঠিক আছে, তো এই কোশ্চেনটার উত্তর তোমাদের মিলবে না, আমিও করে দেখেছি, ও কোশ্চেনটার উত্তর মিলবে না, ফালতু টাইম নষ্ট করো না। ঠিক আছে, তো 5-এর অনুরূপটা করার দরকার নাই, এই 5-এর যেটা করেছি t = 6 এটা করে নিও। পরের কোশ্চেনে আমরা যাই, 6-এর দাগে। এখানে আচ্ছা এই কোশ্চেনটা তোমাদের যেই মেনে, মানে এই কোশ্চেনটা না, এই টাইপের কোশ্চেন যেই মেন 2024 সালে এসছে, এটা 1/16 আছে, ওখানে 1/8 আছে। ও কোশ্চেনটা কি বুঝো, ভালো করে বুঝো। ঠিক আছে, একটা কাঠ আছে তোমার কাছে, অনেক পুরনো কাঠ। ঠিক আছে, যখন কাঠটা ধরো তৈরি হয়েছে, ওই টাইমে এই 14C আর 12C কার্বনের দুটো যে আইসোটোপ, এদের ধরো অনুপাত ছিল 1। এখন বর্তমানে তোমার কাছে কাঠটা এসেছে, সেইখানে তুমি দেখছো তাদের অনুপাত আছে 1/16, দিয়ে ওই কাঠটার অর্ধায়ু মানে কাঠটার বয়স তোমাকে চাইছে। খুবই সহজ, আবার সেই ছক কেটে অঙ্ক করবো। এইখানে লিখবো সময়। ঠিক আছে, আর এইখানে লিখবো অবশিষ্ট অংশ। ঠিক আছে, এইখানে লিখবো সময়, আর এইখানে লিখবো অবশিষ্ট অংশ। সময় যখন 0 ছিল, কাঠটাও ছিল 1 অংশ, এরকম করে t হবে, এরকম করে 2t হবে। ঠিক আছে, এরকম করে 3t হবে, এরকম করে 4t হবে, তাই না? 0, 2t, 3t, 4t। t এর জায়গায় এটা 1/2 আসবে, এটা 1/4 আসবে, এটা 1/8 আসবে, এটা 1/16 আসবে। তার মানে 4tতে 1/16 অংশ আসছে,
তাহলে 40-তে 1/16 আসছে। ঠিক আছে, কাঠটার বয়স জানতে চাইছে তো, তাহলে বয়স, কাঠের বয়স এখানে লিখে দিচ্ছি, কাঠের বয়স 40, তাহলে 4, টিটা কত, অর্ধায়ু, আগেও লিখেছি এখন লিখছি, টিটা হচ্ছে 5570 এত বছর, তাহলে 5570। এটা গুণ করো, এটা গুণ করলে কত আসছে দেখো, আমি বল দিচ্ছি, 4 × 5570, এটা গুণ করলে 22,280 এত ইয়ার আসছে, এবং এটাই উত্তর। খুবই সহজ, আমি আবারও বল দিচ্ছি, এই পেনটাই ধরো একটা কাঠ, এই পেনটা যখন তৈরি হয়েছিল তখন এই 12C আর 14C যাই হোক এদের অনুপাত ছিল 1 অংশ। বর্তমানে আমার হাতে পেনটা আছে, এদের অনুপাত আছে 1/16। প্রথমে 1 ছিল, এখন 1/16 আছে, তাহলে এটা আসতে কতদিন সময় লেগেছে? ঠিক আছে, যতদিন এই কাঠটার বয়স ততদিন, তো 40 সময় লেগেছে, সেজন্য 4 দিয়ে গুণ করলাম, উত্তর চলে এলো। ঠিক আছে, ভালো কোশ্চেন, যেইতে এসছে এবারে, আর 2024 সালে আছে, ফেব্রুয়ারিতে মেবি যেইতে এসেছিল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 7এরটা। আচ্ছা, 7এর কোশ্চেনটা আমি আগে এখানে বলার আগে এখানে একটা জিনিস এখানে একটু আমি তোমাদের দেখিয়ে দিই, সূত্রগুলো একটু দেখিয়ে দিই। এইখানে ভালো একটা জিনিস লক্ষ্য রাখো যে যখন আলফা বেরোচ্ছে তখন ভর সংখ্যা 4 কমছে, আর আমাদের যে পরমাণুর সংখ্যা 2 কমছে, কিন্তু যখন বিটা বেরোচ্ছে তখন কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। গামা বেরোলেও ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তার মানে যদি ভর সংখ্যার পরিবর্তন হয়, তার মানে সিওরিটি হয়ে থাকো যে আলফা কণা বেরিয়েছে। ঠিক আছে, যদি ভর সংখ্যার পরিবর্তন হয় তখন আলফা কণা বেরিয়েছে, কারণ ভর সংখ্যা পরিবর্তন একমাত্র আলফা কণা যখন বেরোয় তখন হয়। বিটাতেও ভর সংখ্যার পরিবর্তন হয় না, আর গামা বেরোলেও ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আচ্ছা, আর যেটা পরমাণুর সংখ্যা, যদি আলফা বেরোয় পরমাণুর সংখ্যা 2 বাড়ে, যদি বিটা বেরোয় তখন আলফা বেরোলে 2 কমে, আর বিটা বেরোলে 1 বাড়ে। আমরা যখনই করব এইখানে একবার ঘুরে আসবো, তাহলে তোমাদের অভ্যাস হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে জিনিসটা। দেখো, ভালো কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। ঠিক আছে, একটা করে দেবো, কিন্তু এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, যদিও দুটো উত্তর সেমই আসছে। ঠিক আছে, এটাও দেখো 8 আর 6, এটাও 8 আর 6। বলছে ইউরেনিয়াম, এটা হচ্ছে ইউরেনিয়াম 238, ভালো কথা, ইউরেনিয়াম 238 যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, সেইখান থেকে পিবি যেটাকে বলা হয় লেড, সেটা 206, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 82, এইখানে গেছে, দিয়ে আলফাটা জানতে চেয়েছে আর বিটা কটা সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, আলফা কটা বেরিয়েছে আর বিটা কটা বেরিয়েছে সেটা জানতে চেয়েছে। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো তো, 238 থেকে যদি আমি 206 বিয়োগ করি, তার মানে দেখো 32 ভরের এখানে ডিফারেন্স আছে। ঠিক আছে, তার মানে একটা যদি মানে হ্যাঁ, একটি আলফা কণা যদি বেরোয়, একটি আলফা কণা যদি বেরোয়, একটি আলফা কণা বেরোলে ভর সংখ্যা কত বাড়ে, কত কমে, 4 কমে, 4 কমে। ঠিক আছে, এখানে হচ্ছে 32 কমেছে, তার মানে অতএব 32 মানে 8টা, তার মানে 8টি আলফা কণা বেরিয়েছে, 8টি আলফা কণা বেরিয়েছে। এটা শিওর হয়ে যাও যে 8টি আলফা কণা বেরিয়েছে। তাহলে ইউরেনিয়াম 238 92 থেকে 8খানা আলফা কণা বেরিয়েছে। ঠিক আছে, 8টা আলফা কণা মানে 8 হিলিয়াম 42, বা এরকম আলফা লিখে দিলাম, এইটা বেরিয়েছে। এইটা বেরিয়ে ধরে একটা মৌল তৈরি করেছে যার নাম এক্স। ঠিক আছে, তাহলে উপরে আমাদের 206 থাকবে, কারণ একটা আলফা কণা বেরোলে ভর সংখ্যা 4 কমে। ঠিক আছে, তাহলে 8খানা বেরোলে 32 কমবে, তাহলে 238 থেকে 32 তুমি বাদ দাও, 238 থেকে 32 বাদ দাও, দেখো 206 আসছে। এটা গেল ভর সংখ্যার কথা। পারমাণবিক সংখ্যাতে কি হয়, কি পরিবর্তন আসে, আসো দেখি। তাহলে পারমাণবিক সংখ্যাতে কি পরিবর্তন আসে, এখানে আলফা কণা ভর সংখ্যাটা 4 কমছে, একটার জন্য 2 কমছে, একটার জন্য কিন্তু 2 কমছে। ঠিক আছে, একটার জন্য 2 কমছে, তাহলে 8খানা আছে মানে 16 কমবে, 8 দুগুণে 16, তাহলে 92 মাইনাস 16 যদি করি এটা আসছে 76। ঠিক আছে, এটা আসছে 76, কিন্তু এইখানে আছে, এবার দেখো 206, এখানেও 206, মানে এবার ভর সংখ্যা সমান। এবার কিন্তু ভর সংখ্যার পরিবর্তন হয়নি, এবার পরিবর্তন হয়েছে আমাদের পরমাণুর সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা।
এর পরিবর্তন হয়েছে। কত? 82 থেকে 76 বিয়োগ করলে কত হয়? 82 মাইনাস 76 হচ্ছে 6টা। এখানে আমরা লিখছি, ঠিক আছে। একটি যদি বিটা বেরোয়, একটি বিটা বেরোলে কত বারে? একটি বিটা বেরোলে 2 বারে, সরি 2 না 1 বারে, একটা দেখে নি। একটি বিটা বেরোলে মেবি এটা 1 বারে, ঠিক আছে। একটি বিটা বেরোলে একটা ভর সংখ্যা বাড়ে, ঠিক আছে, এক ভর সংখ্যা বাড়ে, ঠিক আছে, 1 বারে, ঠিক আছে। একটি দেখে, তো এখানে কটা বেরোচ্ছে? 6টা বেরোচ্ছে, অতএব 6টি বিটা বেরোচ্ছে, 6টি বিটা বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে 6টা 6 বিটা বেরিয়ে এটা তৈরি করছে লেড, উপরে থাকছে 206 আর তোমার নিচে থাকছে 82, ঠিক আছে, বেরোচ্ছে, দিয়ে 76 প্লাস 6 করে এইখানে আসছে 82। তাহলে আমাদের অতএব অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে 8টা আলফা, 8টি আলফা আর বিটা হচ্ছে 6টি, তাহলে ঠিক আছে, 6টি বিটা। এটা হলো আমাদের অ্যান্সার। সেম উপায়ে এই কোশ্চেনটা করবে রেডিয়াম থেকে, রেডিয়াম আর হচ্ছে রেডিয়াম মনে হয়, রেডিয়াম আর প্ল্যাটিনাম থেকে আলফা কোণ আর বিটা কোণ কটা বেরোচ্ছে? 8 আর 6, সেম অ্যান্সার। এটা তোমরা আশা করি করতে পারবে। পরবর্তী কোশ্চেনে যাই, 8 দাগের কোশ্চেন। আচ্ছা, 8 দাগের কোশ্চেনের আগে আমাদের একটা জিনিস এখানে জানতে হবে। আচ্ছা, আগে অঙ্কটা করি। এখানে বলা হচ্ছে পোলোনিয়াম, পিও পোলোনিয়াম, তো 210 পিও এর অর্ধায়ু হচ্ছে 140 দিন, তাহলে টি হচ্ছে 140। 1 গ্রাম পোলোনিয়াম যার ভর সংখ্যা 210 এর প্রতি সেকেন্ডে কতগুলি বিঘটন? আচ্ছা, আবার বিঘটন, তাহলে প্রতি সেকেন্ডে বিঘটনের সূত্র কি? প্রতি সেকেন্ডে বিঘটন, এটা যদি আমি এ দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে ল্যামডা ইন্টু এন। এনটা কি? পরমাণুর সংখ্যা। আমরা তো পরমাণুর সংখ্যা জানি না, ঠিক আছে, ওটা আমি বের করবো। আর ল্যামডাটা এখান থেকে বেরোবে যে টি হাফ এটা সমান হয় 0.693 বাই ল্যামডা। ল্যামডার মানে আমরা জানি না, তো ল্যামডা সমান হচ্ছে 0.693 ভাজিত কত আছে? 140 দিন, তাহলে 140 এটাকে করতে হবে সেকেন্ডে, ঠিক আছে, কারণ প্রতি সেকেন্ডে বিঘটন বার করছি। একদিন মানে 86,400 সেকেন্ড, তাহলে 140 দিন মানে 140 ইন্টু 86,400, এটা এরকমই থাক, ঠিক আছে। এবার আমি এসে এন দেখো, ভর সংখ্যা 210 মানে 210 গ্রামে ওর পরমাণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 210 গ্রামে। তাহলে 1 গ্রামে কত? 1 গ্রামে কত? 1 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ভাজিত 210, এটা বেরোবে। তাহলে এইখানে আবার মানগুলো এক এক করে পুট করি, ঠিক আছে। এখানে আমি একটু দাঁড়িয়ে দিয়ে দিলাম একটা এরকম করে কোনাকুনি। এবার আসো, তাহলে এখানে সমান এ সমান লিখতে হবে প্রথম ল্যামডা, তাহলে ল্যামডার মান আসছে 0.693 ভাজিত 140 ইন্টু 86,400 ইন্টু, এইবার এইখানে আমাদের আসছে এন, আর এন এর মান এটা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 আর নিচে হচ্ছে 210, ঠিক আছে, কারণ সাধারণ ঐকিক নিয়ম 210 গ্রাম মানে সংকেত ভর, আর সংকেত ভর মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, ক্লাস 9 এর জিনিস, ঠিক আছে। তো 210 গ্রাম মানে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 1 গ্রাম মানে কত? 1 গ্রাম মানে 6.023, ঐকিক নিয়ম জাস্ট। আচ্ছা, এটা ক্যালকুলেট করি চলো, 0.693 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, আচ্ছা, ভাজিত কত আছে? ভাজিত আছে 140 ইন্টু 86,400 ইন্টু 210, এটা করলে আমাদের আসছে 1.64 ইন্টু 10 টু দি পাওয়ার 14, ঠিক আছে, এবং সেটাই উত্তর আছে। এটা যেহেতু একটা সংখ্যা মাত্র সেজন্য এর একক হবে না। পরের কোশ্চেনে আমরা যাই, 9 দাগের কোশ্চেন। আচ্ছা, এই সব কোশ্চেনটা আমরা ওই একই নিয়মে করব। একই নিয়ম বলতে ওরকমভাবে যেমনভাবে করেছিলাম। তো 5 দিনে কোনো তেজস্ক্রিয় পদার্থ 20% বিঘটিত হচ্ছে, তাহলে প্রাথমিক ছিল 100, ঠিক আছে, ভালো করে বুঝো, প্রাথমিক যেটাকে আমরা এন নট বলি সেটা ছিল কিন্তু 100। আচ্ছা, অবশিষ্ট তাহলে কত? অবশিষ্ট
অবশিষ্ট যেটাকে বড় হাতের এন দিয়ে ডিনোট করা হয়, তাহলে 20% বিঘটিত হলে সেটা 80 থাকবে। এই সূত্রটা জানো তো, এন ইকুয়াল, আচ্ছা এইখানে না লিখে দিয়ে করছি, এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। আচ্ছা এন এর মান কত দেখো 80 আছে এন এর মান, আর এন নটের মান কত 100 আছে, ঠিক আছে। এটা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি কত, তখন 5 দিন ছিল, তাহলে 5 ল্যামডা। তাহলে এইটার সাথে এটা কাটলে এখানে থাকছে 8/10 সমান ই টু দি পাওয়ার মাইনাস 5 ল্যামডা। আচ্ছা একটা দাঁড়িয়ে দিলাম এখানে। এরপর আমাকে বলো, এটা হয়ে গেল। এবার 15 দিনে কত এটা জানতে চেয়েছি, তাহলে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস 15 ল্যামডা হবে। এন এর মান এটা আমাদের বের করতে হবে, এন নটের মান প্রাথমিক যেটা আমাদের 100 আছে, ঠিক আছে। এই 15টাকে তো এরকম লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস 5 ল্যামডা উপরে 3, সূচকের নিয়ম অনুসারে এটা গুণ হয়ে যায়। আচ্ছা তাহলে 100 ইন্টু, ঠিক আছে, 8 কিউব। এবার 8 কিউব করলে মেবি 512 হয়, আমি তোমায় এবার দেখে নিচ্ছি। 8 কিউব মানে হ্যাঁ 8 কিউব মানে এটা হচ্ছে 512, আর নিচে 10 কিউব মানে 1000, ঠিক আছে। 10 কিউব মানে 1000, তাহলে দুটো শূন্য কাটলো, 10 দিয়ে ভাগ করলে ডান দিক থেকে একটা ঘর, তার মানে 51.2% উত্তর, ঠিক আছে, এবং 51.2% উত্তর। আশা করি এই কোশ্চেনটা পারবে। আর যদি এগুলো না পারো, ঠিক আছে, বাড়ির কাজ যেগুলো দিচ্ছি যদি না পারো, অ্যাটলিস্ট আমাকে আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করে দেবে যে স্যার এই অঙ্কটা আমি পারিনি, আমি তোমাকে করে সেই অঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা 9 থেকে হয়ে গেল লাস্ট কোশ্চেন আজকে এত দূরই, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা 10 থেকে 11 থেকে আরো কিছুটা করবো, 4টে পার্টে শেষ করে দেবো। আর নেক্সট ক্লাস আমাদের কিন্তু ওয়ান শট আসবে, এটা পরমাণু একটা ওয়ান শট আসবে। একটি তেজস্ক্রিয় উপাদানের 4/3 3/4 সেকেন্ডে ক্ষয় হয়, এইখানে আমি লিখছি সময়, ঠিক আছে, সময়। আর এইখানে লিখছি আমাদের অবশিষ্ট অংশ কতটা বাকি আছে, অবশিষ্ট অংশ, ঠিক আছে। তাহলে এবার এখানে শুধু একটা ফর্মুলা দেবো, যখন 0 ছিল এইটা ছিল 1, ঠিক আছে। এরপরে এটা হবে টি, ঠিক আছে, তারপরে এটা 2t, তারপরে এটা 3t, ঠিক আছে, তারপরে এটা 4t। এবার 3/4 তো আমরা এখানে বের করতে পারবো না, তাহলে প্রাথমিক ছিল, প্রাথমিকটা কত 1, ঠিক আছে। অবশিষ্ট তাহলে কত, অবশিষ্ট তাহলে হচ্ছে 1 - 3/4, 1 - 3/4 মানে এটা হচ্ছে 1/4, ঠিক আছে, 4 - 3 1/4, তাহলে এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/4, সেটা 2t-তে হচ্ছে। এই 2t সমান আমাদের বলে দিচ্ছে একটি তেজস্ক্রিয় উপাদানের 4/3 3/4 সেকেন্ডে ক্ষয় হয়, ঠিক আছে। তার মানে 1/4 অংশ বেঁচে থাকে সেই সময়, কত সময় সেটা 2t সময়, সেটা কত 3/4, তাহলে 3/4, তাহলে t সমান বেরোলো 3/8 সেকেন্ড। এইবার তোমাদের একটা ডাউট আমি বলে দিই কোথায় হবে, কিছু কিছু অঙ্কে দেখবে এখানে আমি 1 থেকে 3/4 বিয়োগ দিচ্ছি, কিছু অঙ্কতে 1 থেকে 3/4 বিয়োগ দিচ্ছি না। আমি বল দিই কোথায় সেই অঙ্কটা। এই যেমন ধরো এই অঙ্কটায় 1 থেকে 32 বিয়োগ দিয়েছি, ঠিক আছে। এই অঙ্কটা দেখো 1 থেকে 32 বিয়োগ দিইনি, এই অঙ্কটায় বিয়োগ দিইনি। তারপরে তুমি যদি আরো, আচ্ছা 3/4 এইখানে দেখো বিয়োগ দিয়েছি, তো কখন দিতে হবে আর কখন দিতে হবে না এটা জেনে রাখো। যদি দেখো নিচে এরকম দেওয়া আছে 1/2, এই কোশ্চেনে দেখবে 1/2 1/4 1/8 1/16 1/32 1/64 এরকম আকারে দিয়ে আছে, তখন বিয়োগ করতে কোনো প্রয়োজন নাই। বাট যদি এরকম দেওয়া থাকে 3/4 5/4 7/4, মানে লবে তোমার 1 দেওয়া নেই, লবে 1 দেওয়া নেই, সেক্ষেত্রে তখন বিয়োগ করবে, ঠিক আছে। তখন বিয়োগ করে লবে 1 আনবে, তা নাহলে আমরা সূত্রে মিলাতে পারবো না, তাই না, সূত্রে বসাতে পারবো না। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের হলো 5 দাগের অঙ্কটার ক্ষেত্রে এই যে 1/6 আছে, 1/6 আমরা মিলাতে পারবো না, এই অঙ্কটা হবেই না, বুঝা গেল। আচ্ছা তো এই অবধি থাকলো আমাদের এই চ্যাপ্টারটার ফার্স্ট পার্ট, এটা এই সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, 4টে পার্টে আমি শেষ করব। আর ওয়ান শট ভিডিও তো আসছেই, তাহলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা।